নমস্কার, আমার নাম সৌমিত্র সরকার, একাডেমিক কাউন্সিলর অফ সোশিয়োলজি, ইগনো 28150, কবি সুকান্ত মহন্ত। তা হলো জেন্ডার বেসড মুভমেন্ট বা লিঙ্গ ভিত্তিক আন্দোলন। এখানে যে দুটো গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনায় আমরা দেখব সেটা হচ্ছে যে জেন্ডার এবং সেকেন্ড হচ্ছে মুভমেন্ট। অর্থাৎ লিঙ্গ বা জেন্ডার বলতে আমরা কি বুঝি এবং কেনই বা মুভমেন্ট বা আন্দোলনের প্রয়োজন রয়েছে, এবং কেন জেন্ডার বেস মুভমেন্ট অর্থাৎ লিঙ্গ ভিত্তিক মুভমেন্ট কেন সমাজে আলোচনা করার প্রয়োজন অনুভূত হলো। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু সমাজ ব্যবস্থার বিভিন্ন দিককে তুলে ধরার চেষ্টা করে। এগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের বর্তমান সমাজ কাঠামো পরিস্থিতিকে বুঝতে পারবো। তাহলে প্রথমেই আমরা যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব সেগুলোকে একটু স্টেপ বাই স্টেপ যাওয়া যাক। সমাজতাত্ত্বিক ধারণা, অর্থাৎ এই যে এই স্লাইডের মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে, যে শব্দগুলো প্রাথমিকভাবে আমাদেরকে জেনে নেওয়া প্রয়োজন। প্রথম শব্দ যেটা আমরা দেখব সেটা হচ্ছে সেক্স অ্যান্ড জেন্ডার। আমরা এই শব্দ দুটোর সাথে সমাজে কিন্তু খুব ঘন ঘন পরিচিত। তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে এই দুটো শব্দ কি অর্থ কে তুলে ধরে এবং কেনই বা এই শব্দ দুটোর প্রয়োজন রয়েছে আমাদের সমাজের ক্ষেত্রে, এবং দীর্ঘ যে সমাজ কাঠামো অতিবাহিত হচ্ছে তার মধ্যে কিন্তু এগুলোর বিস্তর প্রাসঙ্গিকতা রয়েছে। সেক্স এবং জেন্ডার। সেক্স বলতে আমরা সাধারণত সেই ধরনের বৈশিষ্ট্যগুলোকে বুঝে থাকি যেগুলো কিন্তু আনচেঞ্জেবল, অর্থাৎ যেগুলো আমরা জন্মগতভাবে পেয়ে থাকি, বা আমরা এরকমও বলতে পারি সেক্স হচ্ছে আমাদের অ্যাসক্রাইব স্ট্যাটাস, অর্থাৎ যেগুলো আমরা বংশগতভাবে পেয়েছি। তাহলে সেক্স হচ্ছে সেই আইডেন্টিফিকেশন যেটা হচ্ছে বায়োলজিক্যাল, অর্থাৎ জৈবিকভাবে একটা ব্যক্তিকে আমরা ছেলে না মেয়ে এই যে ডিফারেন্সিয়েট করব, এই যে পৃথক করব তার বায়োলজিক্যাল দিক থেকে, তার শারীরিক গঠনগত দিক থেকে। তাহলে শারীরিক গঠনগত দিক থেকে যখন কোনো ব্যক্তিকে আমরা ছেলে বা মেয়ে বলে থাকি, মেল বা ফিমেল বলে থাকি, সেই যে বিভাজন, সেই বিভাজনটাকেই বলা হচ্ছে সেক্স। সুতরাং বায়োলজিক্যালি কোনো ব্যক্তি ছেলে হবে না মেয়ে হবে সেইটা হচ্ছে সেক্সের অন্তর্ভুক্ত। কিন্তু প্রশ্নটা আরো বেশি জটিল যখন আমরা যাব জেন্ডারে। জেন্ডার কিন্তু সেক্সের মতো বায়োলজিক্যাল নয়। জেন্ডারটা হচ্ছে সামাজিক বা সোশ্যাল। দেখো এখানে যে বিষয়টা দেখতে হবে যে জেন্ডার সমাজে পুরুষ মহিলা, এই যে সমাজে পুরুষ ও মহিলা, এই পুরুষ ও মহিলাকে পুরুষ ও মহিলার মতো করে, তার মানে সমাজ যেরকম পুরুষের চিত্র বা সমাজ যেরকম মহিলার চিত্র জানতে চাইছে, তার জন্য কিন্তু সমাজ এবং সংস্কৃতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন ছেলেরা দেখবে ছোট চুল রাখে, ছেলেদের বেশভূষা, তার নাম, তার অ্যাব্রিভিয়েশন, তাকে ডাকার ক্ষেত্রে যে সম্বোধন, ঠিক তেমনই উল্টো দেখো ভাইস ভার্স, যদি মহিলাদের ক্ষেত্রে দেখি তাহলে মহিলাদের নাম আর ছেলেদের নামের ক্ষেত্রে পৃথকতা আছে। মহিলাদের বেশভূষা পুরুষের বেশভূষার মধ্যে পৃথকতা আছে। মহিলাদেরকে সম্বোধন করার ক্ষেত্রে, পুরুষদের সম্বোধন ক্ষেত্রে ভাষাগত পৃথকতা আছে। তাদের চালচলন, তাদের ব্যবহার, এগুলো দেখবে ভিন্ন হয়ে থাকে। পুরুষ এবং মহিলা এই যে আচার আচরণ, এই যে সামাজিক ভেদাভেদ, এই যে সাংস্কৃতিক ভেদাভেদ, এই সামাজিক আর সাংস্কৃতিক ভেদাভেদটাই হলো জেন্ডারের প্রেক্ষাপটের মধ্যে পড়ে। অর্থাৎ জেন্ডার কিন্তু একটা পুরুষ এবং মহিলার সামাজিক চিত্রকে তুলে ধরে। ঠিক আছে, কোনো ব্যক্তিকে দেখে প্রথমেই আমরা তাকে তার নাম দিয়ে সম্বোধন করি। তো তাহলে ধরো পুরুষের ক্ষেত্রে তার নাম হয় ডিফারেন্ট, মহিলাদের ক্ষেত্রে তার নাম হয় ডিফারেন্ট। পুরুষ হলে ধরো দেখা গেল যে ধরো আমার নাম সৌমিত্র,
এই নাম দেখে বোঝা যাবে যে এটা কোনো একটা ছেলে সম্বন্ধে বোঝানো হচ্ছে। আবার ধরো কোনো ধরো সৌমি বা ধরো অর্পিতা বা অপর্ণা, এই নামগুলোতে কি বোঝা যাচ্ছে? এই নামগুলোতেই বোঝা যাচ্ছে যে নামগুলো কোথাও না কোথাও যেন একটা মহিলা চিত্রকে ইন্ডিকেট করছে। তার মানে সমাজ এই শব্দগুলো বা এই নামগুলো দিয়ে বুঝিয়ে দেয় যে সেই ব্যক্তিটা পুরুষ নাকি মহিলা। তাহলে সমাজ প্রত্যেকটা মুহূর্তে ব্যক্তির মধ্যে এই ভ্যালু বা মূল্যবোধগুলোকে প্রদান করার চেষ্টা করে যে সে ছেলে না মেয়ে। অর্থাৎ ব্যক্তি জন্মগ্রহণ করার পরেই আমরা বায়োলজিক্যালি এটাকে আইডেন্টিফাই করে ফেলি যে সেটা ছেলে না মেয়ে। তারপরে তাকে জেন্ডারের প্রসেসের মধ্যে ফেলে দিই। অর্থাৎ তারপরে সে যদি ছেলে হয়, তার মানে সে যদি পুরুষ হিসাবে জন্মগ্রহণ করে, তাহলে তাকে পুরুষের মতো করে তৈরি করার চেষ্টা করি। তাকে প্রথমে এমন একটা নাম দিই যে নামগুলো পুরুষদের জন্য অ্যাপ্লিকেবল, তার সাথে এমন ভাবে আচরণ করি, তাকে এমন খেলনা দিয়ে থাকি, তাকে এমন ড্রেস প্রদান করে থাকি, তার সাথে এমন এমন ভ্যালু ইনজেক্ট করি যার মধ্যে দিয়ে এটা বারবার সমাজ বোঝাতে চায় যে সে পুরুষ। ভাইস ভার্সা মহিলাদের ক্ষেত্রে ঠিক তেমনই উল্টো। মহিলাদের ক্ষেত্রে নাম, তার বেশভূষা, তার চালচলন, সমস্ত দিকগুলোর মধ্যে দেখা কোথাও না কোথাও যেন একটা একটা স্পষ্ট বিভাজন রয়েছে এবং তার মতো করেই তাকে সমাজে তুলে ধরার চেষ্টা হয়। সুতরাং সেক্স এবং জেন্ডার এই দুটো ধারণাই কিন্তু প্রত্যেকটা সমাজের সাথে ঐকান্তিকভাবে যুক্ত হয়ে আছে। নারীবাহী তাত্ত্বিকরা কিন্তু বরাবরই সেক্স এবং জেন্ডারকে নিয়ে বিস্তর লেখাপত্র করেছে এবং তারা প্রতি মুহূর্তেই কিন্তু সমাজে সেই আন্দোলনের বীজকে তুলে ধরছে যার মধ্যে দিয়ে মহিলারা কোথাও না কোথাও পুরুষদের থেকে পিছিয়ে রয়েছে বা সাপ্রেস। তাহলে সেক্স আর জেন্ডারকে আমরা যদি সামারাইজ করি ছোট করে, তাহলে আমরা কি দেখব? সেক্স সাধারণত সেই ধরনের বৈশিষ্ট্যগুলোকে তুলে ধরে যেগুলো হচ্ছে বায়োলজিক্যাল, আর জেন্ডার হচ্ছে সেই ধরনের বৈশিষ্ট্যগুলো যেগুলো হচ্ছে সোশ্যাল বা কালচার। তাহলে সামাজিক সাংস্কৃতিক দিক থেকে ব্যক্তির ওপর যে পরিচয়, যে বৈশিষ্ট্য, যে চিত্রকে তুলে ধরা হয়, সেগুলো সবই চলে যাবে জেন্ডারের মধ্যে। আর যেগুলো ব্যক্তি জন্মগতভাবে পেয়ে থাকে সেটা চলে আসবে সেক্সের মধ্যে। দেখো এই টার্মগুলোর সাথে পরের যে টার্ম দুটো আছে খুব অ্যাসোসিয়েটেড, রোল এন্ড স্ট্যাটাস। সেক্স এন্ড জেন্ডার কিন্তু ব্যক্তির রোল এন্ড স্ট্যাটাস মানে ভূমিকা মর্যাদাকে কিন্তু প্রভাবিত করে। তাহলে পুরুষ যখনই তাকে আমরা আইডেন্টিফাই করি তখনই কিন্তু তার আচরণটা পুরুষের মতো হয়ে থাকে। তাহলে এই যে আচরণ, তাহলে আচরণ এবং আচরণের প্রেক্ষাপট এগুলো কিন্তু কার মধ্যে দেখবো আমরা? রোল এন্ড স্ট্যাটাসের মধ্যে দেখবো। রোল মানে কি? রোল মানে হচ্ছে একটা ব্যক্তির অ্যাক্টিভিটি, অর্থাৎ ব্যক্তি যে আচার আচরণ পালন করে, ব্যক্তি যে কাজ করে। আমি এখানে ক্লাস নিচ্ছি, তাহলে এখানে বসে আমি ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়ার যে প্রসেস, তাহলে এখানে বসে আমি ক্লাস নিচ্ছি, দিস মাই রোল। ক্লাস নেওয়াটা হচ্ছে এটা হচ্ছে আমার রোল, অ্যাক্টিভিটি, ভূমিকা। তাহলে এখানে অ্যাজ এ একাডেমিক কাউন্সিলর আমি এদিকে বসে ক্লাস নিচ্ছি, কারণ একাডেমিক কাউন্সিলর হিসাবে এটা হচ্ছে আমার একটা রোল, ভূমিকা। তাহলে তোমরা ক্লাস শুনছো, তাহলে অ্যাজ এ স্টুডেন্ট তোমাদের রোল হচ্ছে ক্লাসটাকে শোনা। তাহলে এই যে ব্যক্তি যে অ্যাক্টিভিটি পালন করে থাকে, এই অ্যাক্টিভিটিটাকেই বলা হচ্ছে কিন্তু রোল বা ভূমিকা। এবার দেখো এই অ্যাক্টিভিটি কিন্তু চেঞ্জ হয়, মানে ব্যক্তি প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেলেও অ্যাক্টিভিটি চেঞ্জ হয়ে যাবে। তাহলে অ্যাক্টিভিটি ধরো তুমি যদি বাড়িতে থাকো, তুমি যখন বাড়িতে থাকবে তাহলে ক্লাস শোনার সময় যেটা তোমার যে অ্যাক্টিভিটি, আর বাড়িতে থাকার সময় তোমার অ্যাক্টিভিটি ডিফারেন্ট হয়ে যাবে। তুমি হয়তো বাড়িতে বসে টিভি দেখছো, হয়তো বাড়িতে বন্ধুরা এসছে, বন্ধুর সঙ্গে গল্প করছো, তাহলে তখনকার যে ভূমিকা আর এখনকার যে ভূমিকা ডিফারেন্ট। তাহলে সিচুয়েশন অনুপাতে ব্যক্তির ভূমিকা চেঞ্জ হয়ে যায়। এবং এই যে ভূমিকা, এই ভূমিকাকে আমরা দেখবো স্ট্যাটাসের প্রেক্ষাপটে, কারণ ভূমিকার সাথে স্ট্যাটাস কিন্তু একটা সময় একটা লিঙ্ক হয়ে আছে। আমরা কখনোই এই দুটোকে একে অপরের থেকে বাদ দিতে পারি। স্ট্যাটাস হচ্ছে একটা ব্যক্তির অবস্থান। প্রত্যেকটা ব্যক্তি কিন্তু নির্দিষ্ট সামাজিক অবস্থানের থেকেই ভূমিকা পালন করে। অর্থাৎ
দেখো, আমি একাডেমিক কাউন্সিলর হিসেবে আজ এখানে আছি, দ্যাটস ওয়াই আমি ক্লাসটা নিচ্ছি। তাহলে প্রেজেন্ট সিচুয়েশনে আমার অবস্থান কি? আমার অবস্থান হচ্ছে যে আমার একাডেমিক কাউন্সিলর। তাহলে একাডেমিক কাউন্সিলরের জন্যই কিন্তু আমি ক্লাসটা নিচ্ছি। তাহলে একাডেমিক কাউন্সিলর হচ্ছে আমার স্ট্যাটাস, আর ক্লাস নেওয়াটা হচ্ছে আমার ভূমিকা। ঠিক ভাইস ভার্সা, তোমাদের দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে স্টুডেন্ট হচ্ছে তোমার স্ট্যাটাস, আর তোমরা বসে ক্লাস শুনছো, দ্যাট ইজ ইওর রোল। তাহলে প্রত্যেকটা মর্যাদার সাথে কিন্তু ভূমিকা অ্যাসোসিয়েটেড থাকে। আমরা দুটোকে কখনোই বাদ দিয়ে আলোচনা করতে পারি না। মর্যাদা এবং ভূমিকার মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ একটা রোল সম্পর্ক রয়েছে। প্রত্যেকটা সামাজিক প্রেক্ষাপটে ব্যক্তির মর্যাদাকে চিহ্নিত করে। আবার সেই প্রেক্ষাপটে ব্যক্তি যে আচরণ করে থাকে সেটাই হচ্ছে তার ভূমিকা। তাহলে ভূমিকা আর মর্যাদা, দেখো, একটার সঙ্গে একটা ইন্টারলিঙ্ক হয়ে আছে, কখনো এটাকে বাদ দিতে পারি না। এবার আমরা দেখে নেব, কিছু ভূমিকার কিছু মর্যাদা থাকে যেগুলো অ্যাসক্রাইব, আবার কিছু ভূমিকা থাকে যেগুলো অ্যাচিভ। যেমন ধরো অ্যাসক্রাইব রোল। অ্যাসক্রাইব রোল মানে যেমন ধরো জন্মগতভাবে ছেলে বা মেয়ে হিসাবে জন্মগ্রহণ করেছো, এটা চেঞ্জ করতে পারি না। বা বংশগতভাবে আমরা যে জাত বা যে ধর্মের মধ্যে, ধর্মীয় পরিকাঠামোর মধ্যে জন্মগ্রহণ করেছি, সেটাকে আমরা চেঞ্জ করতে পারি না। তাহলে এই যে যেগুলো আমরা বংশগতভাবে বা জন্মগতভাবে যে বৈশিষ্ট্যগুলো বা যে পদমর্যাদাগুলো পেয়েছি, সেগুলো হলো যথাক্রমে অ্যাচিভ আর অ্যাসপায়ারের মধ্যে পড়বে। তাহলে অ্যাচিভ কোনগুলো? অ্যাচিভ হচ্ছে সেইগুলো যেগুলো আমরা আমাদের গুণ দিয়ে অ্যাচিভ করেছি। ধরো আজ হচ্ছে তোমরা গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট, কারণ আমরা গ্র্যাজুয়েশনে যে ক্লাসটাই করছি। তাহলে গ্র্যাজুয়েশন যে ডিগ্রি, তাহলে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করে তবে গ্র্যাজুয়েশন আসতে হয়েছে। তাহলে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এগুলো যে পাস করে এসছো, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি পাস করে আজ এই জায়গায় পৌঁছেছি, এটা হচ্ছে অ্যাচিভ স্ট্যাটাস, অর্জন করতে হয়েছে, অর্জন করে জায়গায় তুমি পৌঁছেছো। আর অ্যাসক্রাইব কোনগুলো? অ্যাসক্রাইব হচ্ছে যেগুলো আমরা জন্মগত বা বংশগতভাবে পেয়েছি। তাহলে আমরা যে জাতের মধ্যে জন্মগ্রহণ করেছি, জন্মগতভাবে আমরা যে বংশের মধ্যে জন্মগ্রহণ করেছি, সেই তার যে পরিচয়, তার যে জাত কাঠামো, তার যে ধর্মীয় কাঠামো, সেটা কিন্তু আমাদেরকে বহন করে নিয়ে যেতে হয়। ধরো আমি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি, তাহলে আমাদেরকে হিন্দু ধর্মের আচার আচরণ পালন করতে হবে। অথবা আমি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছি, তো আমাকে ইসলাম ধর্মের আচার আচরণ পালন করতে হবে। ভাইস ভার্সা, আমি যে খ্রিস্টান ধর্মে জন্মগ্রহণ করে থাকি, তাহলে আমাকে খ্রিস্টান ধর্মের রুলস এন্ড রেগুলেশনস গুলোকে পালন করতে হবে। তাহলে এই যে প্রত্যেকটা অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটি এগুলো পালন করি কারণ এগুলো আমরা জন্মগতভাবে পেয়েছি বা বংশগতভাবে পেয়েছি। তাহলে এটা কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে অ্যাসক্রাইব। তাহলে অ্যাচিভ আর অ্যাসক্রাইব এই দুটো জিনিসকে আমরা দেখবো ভূমিকা এবং মর্যাদার প্রেক্ষাপট ধরে। আর যে দিকটার উপর আমরা গুরুত্ব আরোপ করবো, 3 নম্বর যে পয়েন্টটা রয়েছে, দেখো 3 নম্বর পয়েন্টটাতে কি বলা হচ্ছে? ট্র্যাডিশনাল এক্সপেকটেশনস এন্ড উইমেনস রোল এন্ড স্ট্যাটাস। ঐতিহ্যগত প্রত্যাশা এবং মহিলাদের ভূমিকা। দেখো এখানে শব্দটার মধ্যে তুমি স্পষ্ট বুঝতে পারবে তোমরা, এটা হচ্ছে যে বলছে ঐতিহ্যগত প্রত্যাশা। তার মানে কিছু ট্র্যাডিশনাল এক্সপেকটেশনস থাকে, তার মানে ঐতিহ্য ও কিছু ধ্যান ধারণা বা কিছু প্রত্যাশা রেখেই থাকে ব্যক্তির নির্দিষ্ট মর্যাদা এবং ভূমিকার উপরে ভিত্তি করে সেগুলো বাস্তবায়িত হয়। যেমন দেখে নেওয়া যাক, যেমন ধর্ম বা জাত ব্যবস্থা। কোন ব্যক্তি যে জাত পরিকাঠামোর মধ্যে অবস্থান করে, ধরো সে যে জাতের মধ্যে জন্মগ্রহণ করেছে বা যে ধর্মের মধ্যে জন্মগ্রহণ করেছে, ধর্মীয় পরিকাঠামোর মধ্যে, অর্থাৎ যেগুলো সে বংশগতভাবে বহন করে নিয়ে আসছে, একটা প্রজন্ম ধরে আরেকটা প্রজন্ম, আরেকটা প্রজন্ম ধরে আরেকটা প্রজন্ম, তুমি সেই বৈশিষ্ট্যগত বৈশিষ্ট্যগুলো কিভাবে পালন করে থাকো। তাহলে ধরো বাড়িতে পূজা অর্চনা হচ্ছে, বা ধরো যে জাত, বিবাহের ক্ষেত্রে নির্দিষ্ট জাতকে প্রাধান্য দেওয়া হয়। এই ব্রাহ্মণদের ক্ষেত্রে এটা খুব বেশি পরিলক্ষিত হয় যে তারা নিজ জাত গোষ্ঠীর মধ্যে বিবাহ করবে।
বা উঁচু জাতের মধ্যে বিবাহ করবে। এগুলো কি? এগুলো হচ্ছে সেই ধরনের বৈশিষ্ট্য যেগুলো ঐতিহ্যগতভাবে চলে আসছে। তাহলে এই ঐতিহ্যগত কিছু বৈশিষ্ট্য পুরুষ ও মহিলার কাছে কিন্তু প্রত্যাশা করা হয়ে থাকে। তাহলে এখানে দেখো বলছে উইমেনস রোল। তাহলে আমরা ঐতিহ্যগতভাবে ভেবেই নিয়েছি কেমন কিছু বৈশিষ্ট্য, যেমন ধরো কিছু স্টিরিওটাইপ এক্সাম্পল বলি। যেমন স্টিরিওটাইপ এক্সাম্পল আমরা ভেবেই নিই যে ঘরের যে কাজকর্ম, লেখাপত্র, ঘরের ধরো তোমার রান্না করা, ঘরের ধরো ঘর পরিষ্কার করা, চাইল্ড কেয়ারিং, চাইল্ড বিয়ারিং, যে সন্তানের দায়িত্ব নেওয়া, বা ধরো রান্না করা, বা ধরো ঘর পরিষ্কার করা, আমরা ঐতিহ্যগতভাবে যেন কোথাও না কোথাও স্টিরিওটিপিক্যালি ভেবেই নিয়েছি যে এই কাজগুলো মহিলারা করবে। আবার ভাইস ভার্সা আমরা ভেবেই নিয়েছি যে বাইরের জগতের সমস্ত ব্রেড উইনার, যারা উপার্জন করবে, তারা হচ্ছে ধরো পুরুষরা। তাহলে ঘরের সমস্ত কাজ, রান্না করা, সন্তানের দেখাশোনা করার যে দায়িত্ব স্টিরিওটিপিক্যালি মহিলারা করে এসছে, এবং আমরা এটাকেই যেন সমাজে একটা সাধারণ চিত্র ভেবে নিয়েছি, সমাজে একটা সাধারণ বৈশিষ্ট্য ভেবে নিয়েছি। তাহলে আমরা কি দেখছি? তাহলে আমরা দেখছি যে পরিবারে মহিলারা এমন কিছু ভূমিকা পালন করে থাকে, বা এমন কিছু বৈশিষ্ট্যের অংশীদারিত্ব থাকে যেগুলো তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে পালন করে। তাহলে এই যে স্বতঃস্ফূর্তভাবে তারা যে বৈশিষ্ট্যগুলোকে পালন করে আসছে, তার মানে তার একটা ঐতিহ্যগত প্রবাহ রয়েছে। তাহলে ঐতিহ্যগত প্রবাহ মানে কি? দেখো, ঐতিহ্যগত প্রবাহ মানে আমাকে বুঝে নিতে হবে উইমেন্স এর রোল। উইমেন্স এর রোল মানে হচ্ছে সন্তানের দেখাশোনা করা। তাহলে সন্তানের দায়িত্বভার কিন্তু তারা নেবেই। তাহলে কোথাও না কোথাও আমরা ভেবেই নিয়েছি এই দায়িত্বগুলো পুরুষরাই পালন করবে, মহিলারা পালন করবে। আবার ধরো রান্না করার দায়িত্ব মহিলারাই করে থাকবে। তাহলে ট্র্যাডিশনালি এগুলো যেন মহিলাদের উপরে দায়িত্বগুলো চাপিয়ে দেওয়া হয়েছে, এবং মহিলারা সেগুলোকে স্বতঃস্ফূর্তভাবে মেনেই নিয়েছে। তারা ভেবেই নিয়েছে যে তাদের যে মর্যাদা, তার স্ট্যাটাস পুরুষদের থেকে পিছিয়ে রয়েছে। কারণ পুরুষরা ব্রেড উইনার, তারা অর্থ উপার্জন করে, অর্থনৈতিক প্রেক্ষাপটে সংযুক্ত, তাদের তারা সমাজে বেশি মর্যাদা পাবে। তাহলে এই যে ট্র্যাডিশনাল এক্সপেকটেশন, ট্র্যাডিশনাল যে চাহিদা, এই ট্র্যাডিশনাল চাহিদাগুলো কিন্তু মহিলাদেরকে ভীষণভাবে তার রোল এবং মর্যাদাকে প্রভাবিত করে থাকে। তাহলে এই স্লাইডে আমরা যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো দেখলাম, সেটা কি কি? সেক্স এবং জেন্ডার, রোল এবং স্ট্যাটাস, আর হচ্ছে কিছু ট্র্যাডিশনাল এক্সপেকটেশনস, অর্থাৎ যে ধরনের এক্সপেকটেশন ট্র্যাডিশনালি তাদের উপরে চাওয়া হচ্ছে। তাহলে ঐতিহ্যগতভাবে ব্যক্তিগুলোর উপর থেকে যে ধরনের প্রত্যাশা চাওয়া হচ্ছে, দ্যাট ইজ কল্ড ট্র্যাডিশনাল এক্সপেকটেশনস। তাহলে মহিলাদের মর্যাদা এবং ভূমিকা ঐতিহ্যগতভাবে কিন্তু প্রভাবিত হয়। ঐতিহ্যগত কিছু ভূমিকা রয়েছে, মর্যাদা রয়েছে, যেগুলো ব্যক্তির জীবনকে বিস্তরভাবে প্রভাবিত করে থাকে। দেখো, এখানে কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখব। নারী আন্দোলন, তাই তো, মহিলাদের আন্দোলন। সমাজে মহিলারা বিভিন্ন ধরনের আন্দোলনের সাথে যুক্ত। ফেমিনিস্ট থিঙ্কাররা বারবার মহিলাদের মর্যাদার শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য আন্দোলনের পথ বেছে নিয়েছে, এবং বিভিন্ন সময়ে মহিলারা আন্দোলন করেছে তাদের অধিকারকে সুনিশ্চিত করার জন্য, সমাজে তাদের যোগ্য মর্যাদা পাওয়ার জন্য। তাহলে এই যে সমাজে যোগ্য মর্যাদা পাওয়া বা নিজের অধিকারকে সুনিশ্চিত করা, তাহলে যোগ্য মর্যাদা পাওয়া বা অধিকার সুনিশ্চিত করার জন্য মহিলাদের কিন্তু কখনোই সুস্পষ্ট বা স্বতঃস্ফূর্ত পথ তারা পায়নি। তাদেরকে চিরভাবেই তাদের অত্যাচার করা হচ্ছে, তাদের অধিকারকে সাপ্রেস করা হচ্ছে, চেপে রাখা হয়েছে। তাহলে এই যে বৈশিষ্ট্য, তাদের অধিকারকে চেপে রাখা, তাদেরকে সাপ্রেস করে রাখা, এর ফলস্বরূপ কি হয়েছে? এর ফলস্বরূপ দেখা গেছে
মহিলারা আন্দোলনের পথ বেছে নিয়েছে। অর্থাৎ সময়ের সাথে সাথে মহিলারা নিজের অধিকারকে সুনিশ্চিত করার জন্য কিন্তু প্রত্যেক মুহূর্তে আন্দোলন করেছে। নারীবাদী তাত্ত্বিকদের যে দৃষ্টিভঙ্গি আমরা দেখি, নারীবাদী তাত্ত্বিকরা কিন্তু প্রতি মুহূর্তে বিভিন্ন বিষয়কে নিয়ে আন্দোলন করেছে। তারা ভোটাধিকারকে নিয়ে আন্দোলন করেছে, ঠিক আছে, তারা একই সম্মান নিয়ে আন্দোলন করেছে, একই রেমুনারেশন অ্যাক্ট নিয়ে আন্দোলন করেছে, পণের বিরুদ্ধে আন্দোলন করেছে। তাহলে প্রতি মুহূর্তে মহিলারা কিন্তু সমাজে আন্দোলনের পথ বেছে নিয়েছে। কেন বেছে নিয়েছে? এই আন্দোলন করার প্রয়োজনটাই বা কেন? দেখো, যে কোনো আন্দোলন যখনই হয়, এই আন্দোলনগুলোর কাজই হচ্ছে সমাজের মধ্যে কিছু বিস্তর জায়গায় পরিবর্তন নিয়ে আসে। অর্থাৎ সমাজ ব্যবস্থায় পরিবর্তন আনার জন্য কিন্তু আন্দোলনের একটা প্রাসঙ্গিকতা রয়েছে। অর্থাৎ বারে বার প্রত্যাশা করে চেয়ে ব্যক্তি যখন ব্যর্থ হয়ে যায়, তার যখন দেয়ালে পিঠ থেকে যায়, যখন সমাজ তাদের কথা শোনে না, তখন তারা কি পথ বেছে নিয়েছে? তখন কিন্তু তারা আন্দোলনের পথ বেছে নেয়। তবে এক্ষেত্রে আন্দোলন হচ্ছে মহিলাদের সুযোগ সুবিধার বঞ্চিত এবং তাদের উপরে অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন। মহিলারা কিন্তু ইচ্ছা করে আন্দোলন করব এইভাবে আন্দোলন করেনি। অর্থাৎ নারী আন্দোলনগুলোর মূল লক্ষ্যই হলো সমাজের কাঠামোগত পরিবর্তন, সমাজ ব্যবস্থায় পরিবর্তন। অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরা যেখানে মহিলাদের উপরে অত্যাচার করেছে, পুরুষরা যেখানে মহিলাদেরকে শোষণ করছে, সেখানে এই শোষণ বা বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপই হলো কিন্তু আন্দোলন। তাহলে ভারতীয় সামাজিক প্রেক্ষাপটে এই যে নারী আন্দোলনের কথা বারবার করে বলা হচ্ছে, এই নারী আন্দোলনকে যে আমরা একটু প্রথম থেকে দেখে নেওয়ার চেষ্টা করব এবং কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোন কোন প্রেক্ষাপট নিয়ে নারীরা আন্দোলনের পথে নেমেছে, অর্থাৎ তাদের দাবি দাওয়া কি ছিল। আমরা স্টেপ বাই স্টেপ যাব। প্রথম পয়েন্টটা দেখো, 1947 সালে কি বলছে? স্বাধীনতা জনগণের মধ্যে অনেক আশা ও আশাবাদের জন্ম দেয়। দেখো, 1947 যখন দেশ স্বাধীন হয়, এই দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু ভারতীয় সমাজে বিস্তর পরিবর্তন ঘটে। তার মধ্যে কতগুলো গুরুত্বপূর্ণ হচ্ছে বাইরে কাজ করতে যাওয়ার প্রবণতা, সেকেন্ড মহিলাদের মর্যাদাগত পরিবর্তন। অর্থাৎ মহিলারা সমাজে যে ধরনের মর্যাদা বা সমাজে যে ধরনের অঙ্গীকারের আবদ্ধ ছিল, স্বাধীনতার পরবর্তীকালে সেগুলিতে বিস্তর পরিবর্তন এসেছে। আর কি? আর দেখব যে মহিলারা কি করেছে। মহিলারা স্বাধীনতা ভারতের মধ্যে কি, স্বাধীনতা ভারতের মধ্যে বিভিন্ন অপরচুনিটিস, উদ্যোগ আয়োজন গ্রহণ করেছে বা উদ্যোগ আয়োজন গ্রহণ করার পথকে উন্মুক্ত করেছে। প্রশাসনিক কাজ, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, রাজনৈতিক প্রেক্ষাপট, চাষবাসের উন্নয়ন, জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রভৃতি বিভিন্ন বিষয়ে কিন্তু তাৎপর্যপূর্ণ অবদান রেখেছে। তাহলে স্বাধীন ভারতবর্ষে কিন্তু বিস্তর পরিবর্তন ঘটেছে স্বাধীনতাকে কেন্দ্র করে। আর এই যে স্বাধীনতা, এই স্বাধীনতার প্রেক্ষাপট ধরে মহিলাদের কিন্তু বারবার সমাজের সাথে কন্ট্রাডিকশন লেগেছে। অর্থাৎ 47 সালে যখন ভারত স্বাধীন হয়, সেই সময় আমরা দেখি যে মহিলারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে নিজেদেরকে তুলে ধরার ক্ষেত্রে আশাবাদী এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের কিন্তু সুযোগ দেওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। শিক্ষা ক্ষেত্রে মহিলাদের অন্তর্ভুক্তির মাত্রা যত বেশি বৃদ্ধি পাবে, দেখো, তত কিন্তু মহিলারা সমাজের স্বার্থে নিজেদেরকে নিমজ্জিত করতে পারবে। তারা সমাজের প্রতি দায়বদ্ধ হবে এবং পরিবারের প্রতি দায়বদ্ধ হবে। কারণ একজন শিক্ষিত মহিলা একজন শিক্ষিত মায়ের রূপ নেয় এবং একজন শিক্ষিত মা তার সন্তানের শিক্ষা ব্যবস্থা এবং তার প্রগতির ক্ষেত্রে সব থেকে বেশি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে স্বাধীনতা 1947 সালে স্বাধীনতার সমাজ ব্যবস্থায় কিন্তু তাৎপর্যপূর্ণ পরিবর্তন নিয়ে আসে।
আর কি দেখবো, 50-এর দশকের গোড়ার দিকে কিছু আইন প্রণয়ন করা হয়েছে যা আনুষ্ঠানিক সমতা প্রতিষ্ঠা করেছে। তাহলে বলছি দেখো 50-এর দশকে, এখানে মানে 50 মানে 1950, 50-এর দশকের গোড়ার দিকে কি বলেছে, কিছু আইন প্রণয়ন, তার মানে সেই সময়ে এমন কিছু আইনানুগ পরিকাঠামো গ্রহণ করা হয়েছে বা আইনের বিস্তার ঘটানো হয়েছে যেটা কি করেছে, যেটা মহিলাদের সুযোগ সুবিধার দিকগুলোকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছে। তাহলে কি দেখলাম, 50-এর দশকের বিরুদ্ধে গিয়ে বেশ কিছু আইন প্রণয়ন। আমরা ডাউরি প্রোহিবিশন অ্যাক্ট নাম শুনেছি, আমরা পরের দিকে স্লাইডে নিয়ে আলোচনা করব, তাই আইনগুলোকে আমি বলছি না, আইনগুলোকে নিয়ে পরের দিকে স্লাইডে আমরা স্টেপ বাই স্টেপ যাব। ডাউরি প্রোহিবিশন অ্যাক্ট বা ধরো ইকুয়াল রেমুনারেশন অ্যাক্ট বা ধরো হিন্দু রিম্যারেজ অ্যাক্ট, ঠিক আছে, উইডো রিম্যারেজ অ্যাক্ট, এগুলো এগুলো কি, কিছু কিছু আইন স্বাধীনতার আগে, কিছু আইন স্বাধীনতার পরে হয়েছে। তাহলে যে বিভিন্ন আইন, এই আইনগুলোর উদ্দেশ্যটা কি, যাতে মহিলাদের সুযোগ সুবিধা প্রদান করা, যাতে সমাজ, অর্থাৎ সমাজের মধ্যে তারা যে বিভিন্ন অবক্ষয় বা সমস্যার সম্মুখীন হচ্ছে, এই অবক্ষয় বা সমস্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাহলে এমন আইন প্রণয়ন করতে হবে যে আইনগুলো কি করবে, যে আইনগুলো মহিলাদের জন্য সমাজের মধ্যে উন্নতির পথকে আরো বেশি প্রশস্ত করবে। তাহলে এই আইনগুলো, তাহলে স্বাধীনতার পরবর্তীকালে আইনগুলোর পাশাপাশি আরো যে সমস্ত ক্ষেত্রগুলো প্রাধান্য পেয়েছে, দেখো এখানে বলছে সামাজিক অক্ষমতা দূর করেছে। তাহলে অক্ষমতা, ঠিক আছে, এখানে অক্ষমতা বলতে কিন্তু বিভিন্ন দিক থেকে হতে পারে, ঠিক আছে, এখানে অক্ষমতা, তবে এক্ষেত্রে আমরা যে বিষয়টাকে বেশি প্রাধান্য দেবো সেটা হচ্ছে এডুকেশন। শিক্ষাগত ক্ষেত্রে মহিলাদের অন্তর্ভুক্তি কিন্তু একটা সময় ছিল বিস্তর কম। তাহলে এই যে শিক্ষাগত ক্ষেত্রে মহিলাদের যদি অন্তর্ভুক্তি কমে যায়, একটু আগে কি বলছিলাম, যদি মা শিক্ষিত হয় তাহলে কিন্তু সন্তানও শিক্ষিত হবে। তাহলে শিক্ষিত মহিলা আবার দেখো কর্মক্ষেত্রে নিজেকে নিযুক্ত করতে পারবে। আবার দেখো শিক্ষিত মহিলা, একটা জিনিস মাথায় রাখো, শিক্ষিত মহিলা সমাজকে, পরিবারকে সঠিক পথ বা দিশা দেখাতে পারবে। তাহলে মহিলার প্রগতির সাথে সাথে সমাজেরও প্রগতি হবে। কিন্তু যদি মহিলার প্রগতি না হয়, যদি মহিলা সমাজে উপযুক্ত স্বাধীনতা, উপযুক্ত শিক্ষা না পায়, তাহলে কিন্তু সমাজও পিছিয়ে যাবে। ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে মহিলাদের এডুকেশন বা শিক্ষার হার কিন্তু খুব বেশি পশ্চিমী সমাজগুলোর মতো অত ভালো নয়। তাহলে আমরা কি দেখব, তাহলে আমরা দেখব যে অক্ষমতা দূরীকরণের প্রয়োজন রয়েছে। তাহলে নতুন নতুন নিয়ম বা আইন প্রণয়ন করতে হবে, যার ফলে মহিলারা যে সমস্ত অক্ষমতার সম্মুখীন হচ্ছে সেই অক্ষমতাকে দূর করার বাস্তবায়িত হবে। তারপরে কি বলছে, মহিলাদের জন্য সুযোগ সৃষ্টির জন্য বিভিন্ন প্রশাসনিক সংস্থা গঠন। দেখো 4 নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে মহিলাদের জন্য সুযোগ সৃষ্টি, ডেফিনেটলি। তাহলে স্বাধীনতার পরবর্তীকালে 50 দশকে কি করা হয়েছে, মহিলাদের জন্য সুযোগ সৃষ্টি করা এবং বিভিন্ন প্রশাসনিক সংস্থা গঠন করা। তাহলে প্রশাসনিক ক্ষেত্রগুলিতে মহিলাদের অন্তর্ভুক্তি বাড়ানো, কারণ প্রশাসনিক ক্ষেত্রের প্রয়োজন রয়েছে, তবেই তো আইন বাস্তবায়িত করতে পারবো, তবেই তো আশাবাদী আইন নিয়ে আসতে পারবো, মহিলাদেরকে সঠিক শিক্ষা, সঠিক দায়িত্ব, সঠিক নিরাপত্তা প্রদান করতে পারবো। আর কি বলছে, সরকারে অনেক নারীবাদীকে অন্তর্ভুক্ত করেছে। তাহলে নারীবাদী তাত্ত্বিকদের যে দৃষ্টিকোণ থেকে সমাজকে দেখা, যেটাকে আমরা বলি সাবঅল্টার্ন ভিউ, তাহলে নারীবাদী দৃষ্টিকোণ থেকে সমাজকে দেখার বিষয়ে কিন্তু সরকারের ইনিশিয়েটিভ রয়েছে। সরকার চাইছে মহিলাদের পার্টিসিপেশন বাড়ুক, মহিলাদের অন্তর্ভুক্তি বাড়ুক, মহিলারা বিভিন্ন ক্ষেত্রে সেই স্ট্রাকচারের মধ্যে যেন পরিবর্তন চলে আসে, মহিলারা যেন শিক্ষিত হতে পারে, মহিলাদের মধ্যে যেন গুণগত পরিমাণ, গুণগত বিস্তার ঘটতে পারে। আর কি বলছে,
নতুন কল্যাণমূলক সমাজের উত্থান 1953 সালে সরকার বিভিন্ন নেট প্রক্রিয়ায় হয়েছিল। তাহলে এই যে নারীরা বিভিন্ন সামাজিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হয়েছে, তার মানে দেখো ভালো করে বোঝো, দেখো কল্যাণমূলক সমাজে উত্থান, কল্যাণমূলক সমাজ মানে ওয়েলফেয়ার। তাহলে ওয়েলফেয়ার মানে এমন কিছু কাজ করতে হবে যে কাজগুলো সমাজে প্রগতি নিয়ে আসবে, সমাজে উন্নতি নিয়ে আসবে, মানুষের কাজে লাগবে। তাহলে সরকার কিন্তু কি করছে, 50-এর দশকে মানে স্বাধীনতার পরে সরকার কিন্তু বিভিন্ন ওয়েলফেয়ার মূলক কাজ করেছে। সরকার এই যে ওয়েলফেয়ার মূলক কাজগুলো করা শুরু করেছে, এর কিন্তু বিস্তর প্রভাব রয়েছে। যত বেশি ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি তৈরি হবে, তত মহিলাদের অন্তর্ভুক্তি বাড়বে, মহিলাদের মধ্যে সচেতনতা বাড়বে। ওয়েলফেয়ার অ্যাক্টিভিটির কিন্তু একটা বড় কাজ হচ্ছে কিন্তু সচেতনতা, মহিলা পুরুষকে নির্বিশেষে সচেতন করা, সমাজের প্রতি দায়বদ্ধ করা, ঠিক আছে, সন্তান অত্যাধিক না নেওয়া, জনসংখ্যার কুফল সম্পর্কে সচেতন করা, তাদেরকে কি খাওয়াবে, তাদেরকে কি পড়াবে, তাদেরকে কোথায় রাখবে, এগুলো সম্বন্ধে সচেতন করা। তাহলে সচেতনতামূলক শিবির এবং সমাজ কল্যাণমূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে কিন্তু সরকারের বিস্তর ভূমিকা রয়েছে। সরকার কিন্তু তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। পরে একটু দেখে নাও স্লাইডটা, আমরা স্টেপ বাই স্টেপ যাব। প্রথম যে পয়েন্টটা, সেটা বলছে নারীবাদীদের জন্য সবচেয়ে আকর্ষণীয় আন্দোলন ছিল মহারাষ্ট্রের শাহাদা এবং মূল্যবৃদ্ধি বিরোধী আন্দোলন। তাহলে এরপরে দেখো আমরা স্টেপ বাই স্টেপ আন্দোলনে ঢুকছি। মহারাষ্ট্রের প্রথম যে আন্দোলনের কথা বলছে এখানে, সবচেয়ে আকর্ষণীয় আন্দোলন, প্রথম আন্দোলন নয়, তো এই যে মহারাষ্ট্রে যে আন্দোলনটা ঘটছে, কি আন্দোলন হচ্ছে, মূল্যবৃদ্ধি বিরোধী আন্দোলন। তাহলে মহিলা যে গোষ্ঠী, তাহলে মহিলারা কি করছে, মহিলারা একজোট হচ্ছে, একজোট হয়ে কি করছে, তাহলে মহিলারা একজোট হয়ে এই যে মহারাষ্ট্রে মূল্য বৃদ্ধি ঘটছে, জিনিসপত্রের দাম যে বেড়ে যাচ্ছে। কারণ দেখো সংসার পরিচালনা, সংসারের দায়িত্বভার গ্রহণ এবং কি খরচা হবে, কত খরচা হবে, কিভাবে সংসার চালাবো, যেহেতু এটা স্টিরিওটিপিক্যালি দায়িত্বটা মহিলাদের হাতে অর্পিত হয়েছে, তাহলে স্বাভাবিকভাবে এই ধারণাটা আমরা বলতেই পারি যে মহিলারা মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সোচ্চার হয়েছে। কারণ জিনিসপত্রের দাম বেড়ে গেলে সংসার পরিচালনা করা, ডে টু ডে লাইফকে মেনটেন করা খুব কষ্টকর। তাহলে নারীবাদীরা কি করছে, নারীবাদীরা মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কিন্তু সোচ্চার হচ্ছে, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কিন্তু আন্দোলনের পথ গড়ে তুলছে। সেকেন্ড পয়েন্টটা কি বলছে, সেলফ এমপ্লয়েড উইমেন্স অ্যাসোসিয়েশন গড়ে উঠছে 1972 তে। তাহলে এই যে ধরো 1970 1972 এই যে সময়ে যে সেলফ এমপ্লয়মেন্ট হয়ে যাওয়া বা ধরো কর্মসংস্থান বৃদ্ধি করা, এগুলোকে কেন্দ্র করে যে আন্দোলন, এই আন্দোলনটা কোথায় দেখছি আমরা, গুজরাটে। স্বকর্মসংস্থান মহিলা সমিতি। তাহলে এরা কি, এদের দাবি কি, এদের দাবি হচ্ছে যে মহিলাদের যে কর্মক্ষেত্রের জন্য সুনিশ্চিত ব্যবস্থা করা, অর্থাৎ পেড ওয়ার্কার, ছুটির বন্দোবস্ত, সন্তানের দায়িত্ব নিয়ন্ত্রণ করার জন্য ক্রেচ ব্যবস্থা করা। ঠিক আছে, তার মানে মহিলাদেরকে যে অন্তর্ভুক্তি, মহিলাদের যে প্রয়োজন সমাজে রয়েছে এবং মহিলারা যে সমাজ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রভাব ফেলে চলেছে, সেটাকে দেখার জন্য কি করতে হবে, সেটাকে দেখার জন্য এবং তাদের প্রোগ্রেসকে আরো বাড়ানোর জন্য কি বলছে, কর্মসংস্থানকে বাড়াতে বলছে, কর্মসংস্থানের প্রয়োজন রয়েছে। এই যে কর্মসংস্থানের প্রয়োজনের কথা বলছে, এমপ্লয়েড উইমেন্স অ্যাসোসিয়েশন, কর্মসংস্থানের প্রয়োজন। তাহলে যে কর্মসংস্থান কি করবে, নতুন নতুন কাজের সব পথ করে তুলবে। দেখো এটি আমরা পড়েছিলাম সেলফ এমপ্লয়মেন্ট, তাই তো, সেলফ সাফিসিয়েন্সি।
ধরো এই যে সেলফ এমপ্লয়মেন্ট, ধরো সেলফ হেল্প গ্রুপ, তাহলে দেখবি অনেক জায়গাতে সরকারের সহযোগিতায় মহিলারা বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ গড়ে তুলেছে। তাহলে এই যে সেলফ হেল্প গ্রুপ, তারা ধরো ঝুড়ি বানাচ্ছে, তারা ধরো ঠোঙা বানাচ্ছে, তারা ধরো আরো বিভিন্ন আচার বানাচ্ছে। তাহলে এগুলোর মধ্যে দিয়ে তারা কিন্তু কি করছে, তারা এগুলোকে মার্কেটে প্রডিউস করে সেখান থেকে ইকোনমি আর্ন করছে। তাহলে সেলফ হেল্প গ্রুপগুলোর সমাজে কিন্তু প্রাসঙ্গিকতা রয়েছে। তাহলে এই যে সমাজে তাদের নিজস্ব জায়গা তৈরি করার যেটা পদক্ষেপ, এই পদক্ষেপটাও কিন্তু একটা আন্দোলন থেকে কোনো অংশে কম নয়। গুজরাটে কিন্তু এই ধরনের আন্দোলনের মাত্রা বেড়েছে। এবং আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয় হলো, গুজরাটের মহিলারা বিভিন্ন আন্দোলনের সাথে যুক্ত হয়। তার মধ্যে একটা আন্দোলন হলো যে তারা সেই সমস্ত দেখবি মদ ফ্যাক্টরি, চোলাই কারবার, যেটাকে আমরা দেশি মদ বলে, দেশি মদ ফ্যাক্টরি গুলোকে ডিস্ট্রয় করার জন্য একজোট হয়েছে। কারণ দেখছি যে মহিলারা, দেখছি যে বাড়ির পুরুষ তারা বিভিন্ন দেশি মদ সেন্টার গুলোতে জয়েন করছে বা সেখানে গিয়ে উপস্থিত হচ্ছে এবং তারা ড্রিঙ্কস করার মধ্যে দিয়ে যে উপার্জন সেটাকে নষ্ট করে ফেলছে। তাহলে এই যে ডেইলি উপার্জন গুলোকে নষ্ট করছে, তাহলে এই যে উপার্জন নষ্ট করে দেওয়ার ফলে মহিলারা দেখছে যে এর জন্য কিন্তু এটা একটা আন্দোলনের পথ নিতে হবে, সোচ্চার হতে হবে। তাহলে তারা কি করলো, তারা তখন কিন্তু এই যে যে সমস্ত জায়গায় দেশি মদ তৈরি হয় সেই জায়গাগুলোর উপরে একজোট হয়ে সোচ্চার হলো এবং তারা সেগুলোকে ডিস্ট্রয় করলো। ডিস্ট্রয় করলে কি হবে, তাহলে পুরুষরা সেখানে যেতে পারবে না এবং সেখান থেকে তারা অ্যালকোহল সেবন করতে পারবে না। তাহলে এই যে অ্যালকোহল সেবন করতে পারছে না, তাহলে তারা সমাজের মধ্যে পরিবর্তন আনছে। অ্যালকোহল সেবন করতে না পারলে তার ইকোনমিক সঞ্চয় বাড়বে। তাহলে এই সমস্ত বিষয়গুলোর বিরুদ্ধে কিন্তু মহিলারা প্রতিনিয়ত সোচ্চার হয়েছে। এরপরে আমরা দেখে নেব কি শ্রমিক সংগঠন। 1972-এ শ্রমিক সংগঠন যখন হচ্ছে, শ্রমিক সংগঠন হওয়ার পরে কিন্তু একটা স্ট্রাকচারাল ফরমেশন দেখা যাচ্ছে। তাহলে এই যে শ্রমিক সংগঠন গড়ে উঠলো, ঠিক আছে, লেবার অ্যাসোসিয়েশনস, তাহলে ট্রেড লেবার অ্যাসোসিয়েশনস বা শ্রমিক সংগঠন গড়ে ওঠার পরে স্ট্রাকচারালি কোনো আন্দোলন করার প্রবণতা বেড়ে যায়। দেখবে যে কোনো ব্যক্তি কোনো আন্দোলন করলো আর কোনো সংগঠন কোনো আন্দোলন করলো, দুটোর মধ্যে পার্থক্য আছে। সংগঠন যখন কোনো আন্দোলন করে সেটা অনেক বেশি শক্তিশালী হয় এবং খুব তাড়াতাড়ি এবং খুব ফোর্সফুলি তারা কিন্তু তাদের দাবি দাওয়াগুলোর ফুলফিল করতে পারে। একটু আগে যেটা বলছিলাম, গুজরাটের প্রসঙ্গে যে আলোচনা করছিলাম, মদ্যপানের সাথে সম্পর্কিত শারীরিক সহিংসতা। অর্থাৎ এই যে মদ্যপান, পুরুষরা বাড়ির বাইরে দেশীয় ক্ষেত্রগুলোতে মদ্যপান করছে, তারা যদি এইভাবেই তাদের জীবনটাকে নষ্ট করে, অর্থনৈতিক উপার্জনকে নষ্ট করে, তাহলে তার জন্য তো একটা কড়া পদক্ষেপ নিতে হবে। তাহলে কড়া পদক্ষেপ কি? কড়া পদক্ষেপ হচ্ছে তারা সবাই মিলে গিয়ে সোচ্চার হয়ে সেই সমস্ত জায়গাগুলোকে বিনষ্ট করলো, যাতে আর সেই ধরনের মদ বা সেই ধরনের ড্রিঙ্কস সেখান থেকে তৈরি না হতে পারে। এরপর আমরা কি দেখছি, টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশনস। টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশন তার মানে ফ্যাক্টরিতে মহিলারা যে কাজ করবে, তাহলে এই যে মহিলাদের কাজ করার জন্য তাদের একটা অ্যাসোসিয়েশন বা অ্যাসোসিয়েটিভের প্রয়োজন রয়েছে। তার কারণ হচ্ছে মহিলারা বিভিন্ন ধরনের কাজের মধ্যে দিয়ে তাদের জীবনটাকে অতিবাহিত করে। তাহলে এই যে বিভিন্ন ধরনের কাজ, এই বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে আমরা কি দেখলাম, তাহলে এই বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে তাদের তো কিছু একটা সিস্টেমেটিক ওয়ে থাকতে হবে। কখন কাজে যাব, কিভাবে কাজ করব, সন্তানের দেখাশোনার দায়িত্ব কত হবে, কতক্ষণ কাজ করব, টিফিন আওয়ার কি হবে, তাদের হেলথ পরিষেবা, স্বাস্থ্য পরিষেবার জন্য কি কি পলিসি নেওয়া উচিত, সপ্তাহে কটা দিন ছুটি থাকবে। তাহলে এগুলো কিন্তু তখনই বাস্তবায়ন ঘটবে যখন আমরা কি করব, অ্যাসোসিয়েটিভ ওয়েতে তার সমাধান ঘটানোর চেষ্টা করব। তাহলে টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশনসে যখন মহিলারা বিভিন্ন জুট ফ্যাক্টরি, বিভিন্ন ধরো টেক্সটাইল ফিল্ডগুলোতে যখন নিজেদেরকে সংযুক্ত করছে, তখন তাদের জন্য কিন্তু অ্যাসোসিয়েশনের ডেভেলপমেন্ট ঘটানো হচ্ছে। তারপরটা দেখো সিওয়া, সেলফ এমপ্লয়েড উইমেন্স অ্যাসোসিয়েশনস গড়ে উঠছে। মহিলাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা। কিছু কিছু এমন কাজ রয়েছে যেগুলো দেখো মহিলাদের জন্যই প্রযোজ্য, যেমন ধরো চা, তাই তো,
সেলাই, বুনাই, তাহলে সেলাইয়ের কাজ বা ধরো চা শিল্পে চা তুলে নিয়ে আসা, এগুলোর জন্য কিন্তু মহিলাদের এক যথেষ্ট প্রাসঙ্গিকতা রয়েছে। তাহলে এই যে মহিলাদের কর্মসংস্থানে প্রাধান্য দিতে হবে এবং তাদের যে অন্তর্ভুক্তি রয়েছে এবং তারাও যে সমাজ ব্যবস্থায় নিজস্ব অবদান রাখতে পারে, তার চাহিদাগুলোর ফুলফিল কিন্তু সমাজকে চাইলেই সমাজ দেবে না। তাহলে কিভাবে নিতে হবে? সেই চাহিদার পরিপূরণ ঘটাতে হলে আমাকে আন্দোলন করতে হবে। তাহলে আন্দোলনের পথেই কিন্তু আমাকে চাহিদার পরিপূরণ ঘটাতে হবে। আর কি বলছে? উইমেন্স অ্যান্টি প্রাইস রাইজ ফ্রন্ট। দেখো, অ্যান্টি প্রাইস নিয়ে প্রথমেই আমরা বলছিলাম মূল্য বৃদ্ধি বিরোধী। তাহলে অ্যান্টি প্রাইস রাইজ ফ্রন্ট মানে হচ্ছে ধরো জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে গেলে কিন্তু মহিলারা রাস্তায় কিন্তু নেমেছে জিনিসপত্রের দাম কমানো নিয়ে, যে এত জিনিসপত্রের দাম বাড়লে কিন্তু সাধারণ মানুষের পক্ষে বা নিম্ন শ্রেণীর মানুষের পক্ষে জীবন অতিবাহিত করা খুবই কঠিন। এর একদম শেষের যে পয়েন্টটা দেখো 1974 এ গুজরাটে বলছে কি নবনির্মাণ মুভমেন্ট। তাহলে এই যে নবনির্মাণ মানে এখানে কি কি নির্মাণ করেছে? রাস্তাঘাট নির্মাণ করেছে। নবনির্মাণ মানে হচ্ছে নতুন আইডিওলজিক্যাল কনস্ট্রেইন, আইডিওলজিক্যাল চেঞ্জেস। তাহলে সমাজ ব্যবস্থা নির্দিষ্ট মতাদর্শের উপরে ভিত্তি করে এগিয়ে যাচ্ছে, সেজন্য বলছে নবনির্মাণ। তাহলে সমাজ ব্যবস্থায় পরিবর্তন গুজরাট, মহারাষ্ট্র, ঠিক আছে, বেঙ্গল, বিহার প্রভৃতি বিভিন্ন জায়গাতে কিন্তু মহিলারা উইমেন এম্পাওয়ারমেন্ট বা উইমেন মুভমেন্টের সাথে সংযুক্ত। তারা বিভিন্ন সমস্যার বিরুদ্ধে সোচ্চার হয়েছে, তার বিরুদ্ধে আন্দোলন করেছে এবং সেই আন্দোলনের মধ্যে দিয়ে সমাজ ব্যবস্থায় পরিবর্তন আনার চেষ্টা করেছে। আর কি দেখবো আমরা? কন্টেম্পোরারি ফেমিনিস্ট মুভমেন্ট হায়দ্রাবাদ অ্যাসপেক্টে দেখবো আমরা। বর্তমান সমাজে যে নারীবাদীরা তারা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ এবং তারা বিভিন্ন বিষয়কে নিয়ে আন্দোলন করে। সেটা ধরো বাইরে কাজ করতে যাওয়া হতে পারে, বা ধরো এডুকেশন হতে পারে, বা সন্তানের দায়িত্ব নেওয়া, বা শিক্ষা ব্যবস্থায় মহিলাদের অন্তর্ভুক্তি, বা প্রেস্টিজিয়াস জবে ইনভলভমেন্ট, প্রশাসনিক কাজ। এই সমস্ত ক্ষেত্রে মহিলারা যে প্রতি মুহূর্তে নিজেদেরকে বাস্তবায়িত করছে, নিজেদেরকে প্রমাণিত করছে, এটা নিয়ে কিন্তু এবং তাদের যে অন্তর্ভুক্তি বাড়ানোর প্রয়োজন রয়েছে, তার জন্য সমাজের যে সুস্পষ্ট রয়েছে এটা কিন্তু ফেমিনিস্ট তাত্ত্বিকরা বারবার দেখানোর চেষ্টা করেছেন। আর কি? আর হচ্ছে মাওয়িস্ট মুভমেন্ট। মাওবাদী তাত্ত্বিকদের প্রেক্ষাপট থেকে, তার মানে হচ্ছে মাওয়িস্ট মুভমেন্ট মানে হচ্ছে মাও সেতুংয়ের মতাদর্শকে কেন্দ্র করে মহিলারা কিন্তু হায়দ্রাবাদ বা মহারাষ্ট্রে কিন্তু বেশ সোচ্চার হয়েছে। তাহলে এই যে মহিলারা সেই সময় হায়দ্রাবাদ বা মহারাষ্ট্রের মতো জায়গাতে মাও সেতুংয়ের প্রিন্সিপালকে কেন্দ্র করে যে মুভমেন্ট, যে আন্দোলনের পথ বেছে নিয়েছে, সেটা কিন্তু মাওয়িস্ট মুভমেন্ট হিসেবে পরিচিত। আর কি দেখবো? প্রোগ্রেসিভ অর্গানাইজেশনস অফ উইমেন, পাও। এই যে প্রোগ্রেসিভ অর্গানাইজেশন আলোচনা করলে আমরা দেখতে পাবো যে গুজরাট, পুনে, মহারাষ্ট্র প্রভৃতি জায়গাতে মহিলারা কিন্তু বিভিন্ন প্রগতিমূলক কাজের ইনভলভমেন্ট দেখিয়েছে। অর্থাৎ শুধুমাত্র সমাজের পরিবারের চার দেয়ালের মধ্যে আবদ্ধ থেকেই সবকিছুর যে বাস্তবায়ন ঘটবে এটা কিন্তু বলা যায়। সেই জন্য কি বলেছে? প্রোগ্রেসিভ অর্গানাইজেশন অফ উইমেন। তাহলে এটা কি? এই যে আন্দোলন, এই যে পথ, প্রত্যেকেই কিন্তু একজোট হয়েছে এটা নির্দিষ্ট দাবি দাওয়াকে বাস্তবায়িত করতে। তাহলে প্রোগ্রেসিভ আন্দোলনের প্রয়োজন কিন্তু সবসময় প্রয়োজন রয়েছে। আর কি দেখবো?
আর হচ্ছে পিউরোগামি স্টেট সংগঠন মহারাষ্ট্র। দেখো গুজরাট, হায়দ্রাবাদ, মহারাষ্ট্র, পুনে এই জায়গাতে মহিলারা কিন্তু বিভিন্ন ধরনের যে আন্দোলন করেছে আমরা কিন্তু স্লাইডগুলোর মধ্যে দেখতে পাচ্ছি। 1975 এ এই যে পিউরোগ্রামে অর্থাৎ যে পিওর, ঠিক আছে, যে প্রোগ্রেসিভের কথা বলছে, প্রোগ্রেসিভ যে আন্দোলনের কথা ফুটে উঠছে, এই প্রোগ্রেসিভ আন্দোলন কিন্তু শুধুমাত্র নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা কিন্তু গুজরাট, মহারাষ্ট্র, পুনে, দিল্লি, ঠিক আছে, হায়দ্রাবাদ, তোমার ওয়েস্ট বেঙ্গল, বিহার, অন্ধ্রপ্রদেশ বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়েছে। এবং সেখানকার মহিলারা কিন্তু সবসময় সেখানকার যে সোশ্যাল প্রবলেম, সোশিও ইকোনমিক প্রবলেমস এর বিরুদ্ধে এবং তাদের দাবি দাওয়া সোচ্চার করাকে কেন্দ্র করে সবসময় অ্যাক্টিভ ভূমিকা পালন করেছে। দেখো তার পরের যে পয়েন্টটা আছে মহিলা সমতা সৈনিক দল। এই যে দলটা গড়ে ওঠে মহারাষ্ট্রে কাদের জন্য গড়ে ওঠে? ফর দলিত। কারণ মহারাষ্ট্রের দলিত পিপলরা সবচেয়ে বেশি ডিপ্রাইভড বা বঞ্চিত। সেই দলিত পিপলদের মধ্যে আবার দলিত মহিলারা আরো বেশি ডিপ্রাইভড। তাহলে এই যে মহিলারা যারা এত বেশি সমস্যার মধ্যে জর্জরিত রয়েছে এবং সমস্যার সম্মুখীন হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। তাহলে যে ডিপ্রাইভেশন, এই যে দলিতরা এই যে বিভিন্ন ধরনের ডিপ্রাইভেশনের সম্মুখীন হচ্ছে, এইটা আমাদেরকে দেখতে হবে। কারণ সেই জন্যই গড়ে উঠছে কি, এই জন্যই গড়ে উঠেছে মহিলা সমতা সৈনিক দল। তাহলে এই যে বিভিন্ন প্রেক্ষাপট, এই বিভিন্ন প্রেক্ষাপট কি করছে, এই বিভিন্ন প্রেক্ষাপট থেকে কিন্তু আন্দোলনের দিকটাকে ব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ এই বিভিন্ন প্রেক্ষাপটগুলো বা আন্দোলনগুলো মূল উদ্দেশ্যই হচ্ছে মহিলাদের উন্নয়ন, মহিলাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা, মহিলাদের জন্য কি মহিলাদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। এরপরে আমরা কি দেখব? তাহলে পরে আমরা কতগুলো গুরুত্বপূর্ণ ক্যাম্পেইন দেখব। নারীবাদী প্রচার, প্রাথমিক নারীবাদী প্রচার যে আমরা আছে, প্রাথমিক নারীবাদী প্রচারের মধ্যে আমরা কি দেখছি? যৌতুকের বিরুদ্ধে আন্দোলন। অর্থাৎ যৌতুক মানে আমরা সবাই জানি যৌতুক হচ্ছে পণ, অর্থাৎ পণের বিরুদ্ধে আন্দোলন। পণ দেওয়া নেওয়া নিয়ে আমরা কিন্তু আগেও রবীন্দ্রনাথের দেনা পাওনাতে আমরা বিস্তর শুনেছি গল্প। তাহলে এই যে পণের বিরুদ্ধে যে আন্দোলনের কথা বলা হচ্ছে, এই আন্দোলন কিন্তু খুব প্রাসঙ্গিক। দেখো মহিলাদের সমাজে বিবাহের ক্ষেত্রে মহিলাদেরকে কিন্তু পণ দিতে হবে, অর্থাৎ পণের বিনিময়ে বিবাহ সম্পন্ন। যদিও পণকে আইনগতভাবে নিষিদ্ধ করার জন্য সরকার আইন নিয়েছে, প্রণয়ন করেছে, ডাউরি প্রহিবিশন অ্যাক্ট 1961 এ। তাহলে এই যে 1961 এর ডাউরি প্রহিবিশন অ্যাক্ট হচ্ছে, এই প্রহিবিশন অ্যাক্ট হওয়া সত্ত্বেও আজও বিবাহের ক্ষেত্রে পণ দেওয়া নেওয়ার ঘটনা কিন্তু বাস্তবায়িত হয়েছে। তাহলে পণ দেওয়া নেওয়ার বিরুদ্ধে মহিলাদের যে আন্দোলন, এটা কিন্তু আজকের নয়, এটা দীর্ঘ সময়ের। তারপরে কি দেখবো? তারপরে দেখাচ্ছে দেখো ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন। মহিলাদের বিরুদ্ধে আর একটা বড় জঘন্যতম অপরাধমূলক অপরাধ হচ্ছে ধর্ষণ। তাহলে এই যে জঘন্যতম অপরাধ, এই জঘন্যতম অপরাধের বিরুদ্ধে কিন্তু মহিলারা রীতিমতো আন্দোলন করেছে এবং এরকম অনেকগুলো ঘটনা, তেমন 3টে ঘটনা দেখানো দিয়েছি। 1978 এ হায়দ্রাবাদে কিন্তু একটা মহিলার বিরুদ্ধে, একটা মহিলার উপরে পুলিশদের গ্যাং রেপ হয়। আবার 1980 তেও মহারাষ্ট্র সেম ধরনের রেপ। 2012 তে আমরা দিল্লি নির্ভয়া কাণ্ড। তাহলে এই যে সিনফুল যে কাজ, এই যে পাপমূলক অ্যাক্টিভিটি মহিলাদের বিরুদ্ধে সমাজে প্রতিনিয়ত ঘটে চলেছে, এর বিরুদ্ধে কিন্তু মহিলারা আন্দোলন করেছে। মহিলা কিন্তু আজও আন্দোলন করছে বিভিন্ন, যাতে সমাজে এই ধরনের অপরাধমূলক ঘটনা না ঘটে। তাহলে এই ধরনের অপরাধমূলক ঘটনার বিরুদ্ধে মহিলাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু দীর্ঘ সামাজিক প্রেক্ষাপট বেয়ে মহিলাদের জীবনকে প্রভাবিত করছে। তাই মহিলারা কিন্তু সমাজে বার্নিং ইস্যুগুলোকে নিয়ে আন্দোলন করছে।
তার মধ্যে একটা হচ্ছে যৌতুক আর একটা হচ্ছে দেখো বড় ধর্ষণ। আরো যে সমস্ত আন্দোলনগুলো রয়েছে, কি কি আন্দোলন রয়েছে দেখো, চিপকো মুভমেন্ট আমরা জানি, ঠিক আছে, কবে 1980s এর থেকে 1973। এছাড়াও দেখো চিপকো মুভমেন্ট ছাড়াও মহিলারা যে সমস্ত আন্দোলনে, চিপকো মুভমেন্ট আমরা জানি, চিপকো মুভমেন্ট ধরো মহিলারা কি করেছে, একটা গাছকে আঁকড়ে ধরেছে, কারণ ঠিকাদাররা যখন গাছ কাটতে আসছে, গাছ কাটতে আসার সময় তাদের গাছ কাটতে দেবো না, তার মানে গাছটাকে প্রোটেক্ট করেছে, কারণ সেই গাছটাই হচ্ছে তাদের ভরণ পোষণ জীবন ধারণের জন্য মূল কেন্দ্রবিন্দু। তাই গাছ কাটার বিরুদ্ধে যে আন্দোলন, চিপকো আন্দোলন, সেখানে কিন্তু মহিলাদের বড় ভূমিকা রয়েছে। আর কি দেখবো আমরা দেখো, বস্তি উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা, স্বাস্থ্য শিক্ষা, ট্রেড ইউনিয়ন প্রভৃতি বিভিন্ন বিষয়, বিভিন্ন ক্ষেত্রগুলিতে মহিলারা কি করছে, আন্দোলন করছে, যাতে তারা তাদের অবস্থার পরিবর্তন ঘটাতে পারে। এই বিষয়টা সম্বন্ধে আমাদের কিন্তু বিস্তরভাবে জেনে নেওয়া প্রয়োজন আছে। এলজিবিটি প্লাস কিউ মুভমেন্ট, দেখো এলজিবিটি শব্দটা কিন্তু 1980 এর দশকে জনপ্রিয়তা পায়। এই যে এলজিবিটি কিউ, আমরা হয়তো কম বেশি প্রত্যেকেই শব্দগুলো সম্বন্ধে সচেতন। লেসবিয়ান, এল স্ট্যান্ড ফর লেসবিয়ান। লেসবিয়ান মানে হচ্ছে সেই ধরনের মহিলার কথা বলা হয়ে থাকে যে মহিলা, এগুলোর মহিলার প্রতি আসক্তি, অর্থাৎ একজন মহিলার প্রতি যে আসক্তি, তাকেই বলা হয় লেসবিয়ান। তার মানে দেখো, লেসবিয়ান মানে হচ্ছে একজন মহিলা আর একজন মহিলার প্রতি ইমোশনালি অ্যাটাচড। তাহলে মহিলার প্রতি যে প্রেম নিবেদন, যে ভালোবাসা, যে ইমোশনস, তাহলে মহিলার মধ্যে যে সম্পর্ক, সেটাই হচ্ছে লেসবিয়ানের মধ্যে পড়ে। জি স্ট্যান্ড ফর গে। দেখো গে আলোচনা প্রসঙ্গে আমরা কি দেখবো, দেখো ঠিক তার উল্টো হচ্ছে গে। গে বলতে সাধারণত পুরুষদের প্রতি যে আসক্তি, তাহলে একজন পুরুষকে ভালো লাগা, সেটাকে আমরা গে এর মধ্যে রাখবো। বাইসেক্সুয়াল, বি স্ট্যান্ড ফর বাইসেক্সুয়াল। দেখো বাইসেক্সুয়াল কি বলছে, বাইসেক্সুয়াল বলতে সেই ধরনের ব্যক্তিকে বোঝানো হয় যারা উভয় ধরনের সেক্সুয়াল রিলেশন সাথে অ্যাসোসিয়েটেড, অর্থাৎ হোমোসেক্সুয়াল আবার হেটেরোসেক্সুয়াল। হোমোসেক্সুয়াল মানে হচ্ছে পুরুষ, ধরো পুরুষের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স বা সেক্সুয়াল রিলেশনশিপে আবদ্ধ, আর হেটেরোসেক্সুয়াল মানে হচ্ছে উল্টো, পুরুষরা মহিলার সাথে সেক্সুয়াল রিলেশন বা ইন্টারকোর্স ইনভলভ থাকে। বাইসেক্সুয়াল বলতে সেই ধরনের ব্যক্তিকে বোঝানো হয় যারা উভয় রোল প্লে করে, অর্থাৎ তারা পুরুষের সাথেও ধরো সেক্সুয়াল রিলেশনে অ্যাসোসিয়েটেড, বা পুরুষ মহিলার সাথে সেক্সুয়াল রিলেশন অ্যাসোসিয়েটেড, বা ভাইস ভার্সা, মহিলার সাথে সেক্সুয়াল রিলেশন অ্যাসোসিয়েটেড, বা ধরো মহিলা পুরুষের সাথে সেক্সুয়াল রিলেশনশিপে অ্যাসোসিয়েটেড। তো দিস কল, এটাকে বলা হয় বাইসেক্সুয়াল। টি স্ট্যান্ড ফর ট্রান্সজেন্ডার। এখানে বলছে জেন্ডার, ট্রান্সজেন্ডার। জেন্ডার বলতে ট্রান্সজেন্ডার মানে হচ্ছে ট্রান্সফরমেশনাল থেকে এসছে, তাহলে ট্রান্সফরমেশনাল জেন্ডার আইডেন্টিফিকেশনস, অর্থাৎ ব্যক্তির যে শারীরিক গঠন আর তার যে জেন্ডার, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। তাহলে ট্রান্সজেন্ডার এলিমেন্ট গুলো, ট্রান্সজেন্ডার সেই ধরনের ব্যক্তিত্বকে তুলে ধরছে যে ব্যক্তিত্বের মধ্যে কি হচ্ছে, তার যে ব্যক্তিত্বের মধ্যে এমন জেন্ডার আইডেন্টিফিকেশন রয়েছে যে আইডেন্টিফিকেশন গুলো বা যে পরিচিতি গুলো তার সেক্স পরিচিতির সাথে যাচ্ছে না। আর লাস্টে আমরা কি দেখব, লাস্টে আমরা দেখব কুইয়ার। কিউ স্ট্যান্ড ফর কুইয়ার। কুইয়ার মানে হচ্ছে সেই ধরনের সম্পর্ক, সেই ধরনের ব্যক্তিত্ব যেটা কোশ্চেনেবল, অর্থাৎ কোশ্চেনেবল মানে হচ্ছে তার ব্যক্তিত্ব কোশ্চেনেবল, অর্থাৎ সে তার যে সেক্সুয়াল ওরিয়েন্টেশন, তার যে জেন্ডার ওরিয়েন্টেশন, বা তার যে ইচ্ছা বা তার সেক্সের প্রতি যে অ্যাট্রাকশন, এই সব জায়গার মধ্যে একটা কোশ্চেনস রয়েছে।
অর্থাৎ একটা কনফিউশনস রয়েছে। সমাজ কাঠামোয় এই ধরনের মানুষ বা এই ধরনের ব্যক্তিত্বের যে প্রাধান্য বেড়ে চলেছে এবং তাদেরও যে সমাজে যথার্থতা রয়েছে, তাদেরও যে সমাজে প্রাধান্য রয়েছে, এই বিষয়টা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। এবং এর বিরুদ্ধে কিন্তু ভারতে রীতিমতো সংঘর্ষ, বিভিন্ন দেশে রীতিমতো সংঘর্ষ বা আন্দোলনের পথ বারবার ঘটেছে। এবং দেখা যাচ্ছে যে এই মুভমেন্টকে কেন্দ্র করে 1920 দশকে ইউএসএসআর কিন্তু রীতিমতো বোল্ড স্টেপ গঠন করছে যে কিভাবে তাদের জন্য সঠিক পথ গ্রহণ করা যায়। 1945 থেকে 70 দশকে দেখো হোমো ফিল্ম মুভমেন্ট ঘটছে। 1970 দশকে দেখো গে লিবারেশন মুভমেন্ট ঘটছে, গে লিবারেশন মুভমেন্ট গঠন করছে, গে লিবারেশন মুভমেন্ট, ঠিক আছে, জিএলএফ। এখানে জিএলএফ যেটা আছে, গে লিবারেশন ফ্রন্ট হবে, ঠিক আছে, গে লিবারেশন ফ্রন্ট, তারপরে ধরো গে অ্যাক্টিভিস্ট অ্যালিয়েন্স, ঠিক আছে, জিএএ। এই ধরনের বিষয়গুলোর প্রাধান্যতা বাড়বে, কারণ এই ধরনের জিনিসগুলো কিন্তু মানুষের উপরে সোচ্চার হচ্ছে। আর কি দেখবো আমরা 1970s এ এলজিবিটি মুভমেন্ট। তাহলে এই যে প্রত্যেক ধরনের আন্দোলন, এই যে আন্দোলনগুলো কি, এই আন্দোলনগুলো যে বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করছে, এই আন্দোলনগুলো বারবার দেখানোর চেষ্টা করছে যে কিভাবে সমাজে মানুষ সোচ্চার হয়েছে বিভিন্ন পরিস্থিতির বিরুদ্ধে। অর্থাৎ এলজিবিটিকিউ, এই যে এলজিবিটিকিউ, এই এলজিবিটিকিউ কি ধরনের আন্দোলন করছে এবং সেই আন্দোলনে তাদের যে দাবি দাওয়া, সেই দাবি দাওয়াগুলোকে তুলে ধরতে হবে। এই দাবি দাওয়াগুলোকে ধরার জন্য কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলনের পথ গড়ে উঠেছে। এবং লাস্ট আমরা যে বিষয়টাকে দেখবো সেটা হচ্ছে নারী সম্পর্কিত আইন। অর্থাৎ এই যে আমরা এতক্ষণ ধরে যে নারী সম্পর্কিত বিষয়গুলো দেখলাম, এই নারী সম্পর্কিত বিষয়গুলো কেন্দ্র করে কি কি আইনি পদক্ষেপ গড়ে উঠছে। দেখো বিভিন্ন ধরনের আইন, এখানে অনেকগুলো আইন আমি তুলে ধরার চেষ্টা করেছি যেগুলো মহিলাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য গড়ে উঠেছে। দ্য হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট 1856, দ্য ইন্ডিয়ান ডাইভোর্স অ্যাক্ট 1869, the Indian Christian Marriage Act 1872, the Child Remarriage Restraint Act 1929, the Maternity Benefit Act 1961, the Maternity Benefit Amendment Act 2017, যেটা আরো অ্যামেন্ডমেন্ট হয় এবং পরবর্তীতে চেঞ্জ হয়, the Dowry Prohibition Act, একটু আগে আলোচনা করছিলাম ডাউরি নিয়ে আমরা, the Dowry Prohibition Act 1961, the Equal Remuneration Act 1976, অর্থাৎ রেমুনারেশন, মহিলা পুরুষ যাতে একই ধরনের রেমুনারেশন হয়, একই কাজের সমকাজে সমবেতন যেটাকে আমরা বলি, দ্য ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1983, মুসলিম উইমেন্স প্রোটেকশনস অফ রাইটস অন ডাইভোর্স অ্যাক্ট 1986 এন্ড ইদ্দত, অর্থাৎ খোরপোশ দেওয়ার ব্যাপারটা থেকে থাকে, দ্য ন্যাশনাল কমিশনস ফর উইমেন অ্যাক্ট 1990, আরো বিভিন্ন ডোমেস্টিক ভায়োলেন্স বিল আছে 2005। তাহলে এই যে বিভিন্ন ধরনের অ্যাক্ট বা নিয়ম কানুন বাস্তবায়িত হয়েছে, এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হচ্ছে যে মহিলাদের সমাজে সমতা। তাহলে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপট ধরে মহিলারা কিন্তু আন্দোলনে সোচ্চার হয়েছে এবং তারা তাদের দাবি দাবাগুলোকে তুলে ধরার চেষ্টা করেছে।